শেখ হাসিনার পদত্যাগে উৎফুল্ল জনতা সেনা সদস্যদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। সিদ্ধান্ত নেন কারফিউ বলবৎ রাখতে সেনারা সামরিক লোকদের ওপর গুলি চালাবেন না। বৈঠকের আলোচনা সম্পর্কে জানেন এমন দুজন সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান পরদিন সকালে শেখ হাসিনার সরকারি আবাস ভবনে যান। প্রধানমন্ত্রীকে তিনি জানান তিনি দেশজুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। বিষয়টি সম্পর্কে ব্রিফ করা হয়েছে এমন একজন ভারতীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর লাখো মানুষ জড়ো হন সংসদ ভবন এলাকায়। তাদের কারো কারো হাতে ছিল জাতীয় পতাকা। ওই ভারতীয় কর্মকর্তা বলেন বার্তাটি পরিষ্কার ছিল, শেখ হাসিনার প্রতি আর সেনাবাহিনীর সমর্থন ছিল না। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের মধ্যকার অনলাইন বৈঠকের বিশদ বিবরণ এবং শেখ হাসিনার কাছে দেওয়া বার্তা আগে প্রকাশিত হয়নি। ওই বৈঠক আর বার্তায় ফুটে উঠেছিল তিনি সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এসব বিষয়ের ব্যাখ্যা থেকে বোঝা যায় হাসিনার 15 বছরের শাসনকালে তিনি ভিন্নমত খুব কমই সহ্য করেছেন। গত সোমবার তিনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর তার এমন বিশৃঙ্খলা শাসনকাল আকস্মিকভাবে শেষ হয়ে গিয়েছিল। গত রোববার দেশব্যাপী সংঘর্ষে কমপক্ষে 91 জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরেও দেশব্যাপী অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছিল। জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে প্রাণঘাতী ছিল এটি। শেখ হাসিনার পদত্যাগের পর প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে লাখো মানুষের জমায়েত। গণভবন ও ডানের সংসদ ভবন এলাকা। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী রোববার সন্ধ্যায় আলোচনায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে যে কোনো বিশৃঙ্খলার পর হালনাগাদ তথ্য নিতে নিয়মিত বৈঠক হিসেবে বর্ণনা করেন। সেই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আরও প্রশ্ন করলে তিনি বিস্তারিত জানাননি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদের মন্তব্য পাওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। তবে জার্মান গণমাধ্যম ডয়েচ ভেলেতে মঙ্গলবার রাতে প্রকাশিত এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধু জানতাম তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে ক্ষমতা হস্তান্তর হয় এটাই ছিল তার পরিকল্পনা। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর শোনার পর উল্লসিত মানুষ প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢুকে পড়ে। বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শাসনের শেষ 48 ঘন্টার পরিস্থিতি বোঝার জন্য গত সপ্তাহের ঘটনাবলী সম্পর্কে অবগত 4 জন সেনা কর্মকর্তা এবং এসব ঘটনা কাছ থেকে দেখেছেন এমন 2টি সূত্রসহ 10 জনের সঙ্গে কথা বলেছেন। বিষয়টির সংবেদনশীলতার কারণে তাদের অনেকেরই নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা গত 30 বছরের মধ্যে 20 বছর ধরে বাংলাদেশ শাসন করেছেন। হাজারো বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের পর গত জানুয়ারিতে তিনি 4র্থ মেয়াদে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচন তার প্রধান প্রতিদ্বন্দ্বিতা বর্জন করেছিল। উচ্চ বেকারত্বের মধ্যে প্রবলভাবে লোভনীয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আদালতের রুলের জেরে বিক্ষোভের সূত্রপাত হওয়ার মধ্য দিয়ে ক্ষমতার উপর তার কঠোর নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয়। সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছিল, কিন্তু বিক্ষোভ দ্রুত হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনের রূপ নেয়। শেখ হাসিনার প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়ে তার সিদ্ধান্ত সম্পর্কে প্রকাশ্যে ব্যাখ্যা দেননি ওয়াকার উজ্জামান, কিন্তু বাংলাদেশের 3 সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিক্ষোভের মাত্রা এবং কমপক্ষে 241 জন নিহত হওয়ার কারণে যে কোনো মূল্যে হাসিনাকে সমর্থন করা যায় না। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সেনাদের মধ্যে অনেক অস্বস্তি ছিল, সেটি সম্ভবত সেনাবাহিনীর প্রধানের উপর চাপ সৃষ্টি করেছে, কারণ সেনারা বাইরে আছেন, কি ঘটছে তা তারা দেখছেন।
ওয়াকারুজ্জামান বৈবাহিক সূত্রে হাসিনার আত্মীয়। তিনি গত শনিবার প্রধানমন্ত্রীর প্রতি তার সমর্থন নড়বড়ে হওয়ার লক্ষণ দেখিয়েছিলেন। সেদিন তিনি একটি অলংকৃত কাঠের চেয়ারে বসেছিলেন। সেদিন সেনাবাহিনীর মতবিনিময় সভায় শতাধিক উর্দিধারী সেনা কর্মকর্তার সামনে বক্তৃতা করেছিলেন। সেনাবাহিনী পরে এই আলোচনার কিছু বিবরণ প্রকাশ্যে আনে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী বলেন, সেনাপ্রধান ঘোষণা দেন জীবন রক্ষা করতে হবে। তিনি কর্মকর্তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান। এটাই ছিল প্রথম ইঙ্গিত যে বাংলাদেশের সেনাবাহিনী জোরপূর্বক সহিংস বিক্ষোভ দমন করবে না, যা হাসিনাকে অরক্ষিত অবস্থায় ফেলে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা গত সোমবার কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছিলেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহেদুল আনাম খানও ছিলেন। শাহেদুল আনাম খান বলেন, সেনাবাহিনী আমাদের বাধা দেয়নি। তিনি যা অঙ্গীকার করেছিলেন সেনাবাহিনী তা করেছে। অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী কারফিউ প্রথম দিন গত সোমবার হাসিনা গণভবনের ভেতরেই ছিলেন। রাজধানী ঢাকার একটি খুবই সুরক্ষিত কমপ্লেক্স এটি, যা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসাবে ব্যবহৃত হয়। বাইরে বিস্তীর্ণ শহরের রাজপথে লোকজন জড়ো হয়েছিল। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলনের নেতাদের গণযাত্রার ডাকে সাড়া দিয়ে লাখো মানুষ শহরের কেন্দ্রীয় স্থলের দিকে যাচ্ছিলেন। ভারতীয় কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত দুই বাংলাদেশির তথ্য অনুযায়ী পরিস্থিতি হাসিনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ৭৬ বছর বয়সী এই নেত্রী সোমবার সকালে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। বাংলাদেশের একটি সূত্র জানায়, লন্ডনে বসবাস করা শেখ হাসিনার বোন শেখ রেহানা সে সময় ঢাকায় ছিলেন। তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, একই সঙ্গে উড্ডয়ন করে দেশ ছাড়েন। স্থানীয় সময় দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে রওনা হন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার দেশটির সংসদে বলেছেন, যোগাযোগ থাকা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তিকে জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য আহ্বান জানিয়েছিলেন নয়াদিল্লি। এস জয়শঙ্কর আরও বলেন, কিন্তু কারফিউ উপেক্ষা করে সোমবার ঢাকায় জনতা জড়ো হওয়ায় হাসিনা নিরাপত্তা বাহিনীর কর্তৃপক্ষের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। খুব সংক্ষিপ্ত নোটিশে তিনি তখনকার মতো ভারতে আসার জন্য অনুমোদন চেয়ে অনুরোধ জানিয়েছিলেন। ভারতের আরেক কর্মকর্তা বলেন, হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয়েছিল ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে তার অবস্থান সামরিক হতে পারে। এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।